জয়গুরু বন্ধুরা, যারা আজকের ভিডিওটি দেখতেছেন তারা নিশ্চয়ই আইবিএস এর পেশেন্ট, অর্থাৎ তাদের আইবিএস এর সমস্যা আছে। কেননা ভিডিওর থাম্বনেলে তো আইবিএস সম্পর্কেই লেখা ছিল, আইবিএস রোগ সম্পর্কেই লেখা ছিল। থাম্বনেল দেখেছেন, ভিডিও ক্লিক করেছেন, ভিডিও দেখতে চলে এসেছেন আইবিএস এর সমস্যা সমাধানের জন্য। এখন হয়তো অনেকেই বসে আছেন যে নিশ্চয়ই আজকে উনি কিছু ওষুধের কথা বলবে, সেখান থেকে ওষুধ খাবো, সুস্থ হয়ে যাব। যারা এইরকম আশা নিয়ে আজকে ভিডিও দেখতেছেন তাদের সেই আশায় আজকে আমি পানি ঢেলে দিলাম। ওষুধের কথা কিন্তু আমি বলবো না, ওষুধের কথা কিন্তু বলার জন্য আমি আসিনি। আর ওষুধের কথা কেন বলবো না? ওষুধ খেলে আপনি সুস্থ হবেন না, একদম ক্লিয়ার কথা। আইবিএস এর সমস্যার সমাধান আপনি ওষুধ খেয়ে করতে পারবেন না, একদম ক্লিয়ার কথা। ওষুধ খেয়ে যান, দেখুন সমস্যার সমাধান হয় কি না, অর্থাৎ আইবিএস এর সমস্যার সমাধান করতে পারেন কি না। যদি পারেন আমাকে জানায়েন যে হ্যাঁ, ওষুধ খেয়ে আইবিএস এর সমস্যার সমাধান করে ফেলেছি। আইবিএস এর সমস্যার সমাধান কেন ওষুধ খেলে হবে না? আপনারা তো ভাবতেছেন সমস্যা তো পেটের মধ্যে, পেট বুটবাক করে, চিনচিন করে ব্যথা করে, পায়খানা ক্লিয়ার হয় না, 3-4 দিন পরে পরে পায়খানা হয়, পায়খানা মাঝে মধ্যে ঘন হয়, পায়খানা মাঝে মধ্যে পাতলা হয়। এগুলোই তো আইবিএস এর লক্ষণ, অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম। এই আইবিএস এর লক্ষণই তো এগুলো। আপনারা তো বুঝতেই পারতেছেন এগুলো পেটে হচ্ছে, পেটের সমস্যা। তাহলে কি আপনাদের মনে প্রশ্ন জাগতেছে না? যদি পেটের সমস্যা হয়ে থাকে তাহলে তো ওষুধ খেলে সমাধান হবে। গাছগাছরা শেকড় বাকর হরিতকি বহেরা আমলকি চূর্ণ টূর্ণ যে যা পারতেছেন খাইতেছেন, ভাবতেছেন সমাধান হবে। বা অনেকে আবার ডাক্তার দেখাইছেন, ডাক্তার মেট্রোনিডাজল গ্রুপ থেকে শুরু করে সিপ্রোফ্লক্সাসিলিন গ্রুপ, অর্থাৎ হায়ার অ্যান্টিবায়োটিক সবই দিচ্ছে, সমাধান তো হচ্ছে না। আপনাদের তো ধারণা সমাধান হবে, যেহেতু পেটের সমস্যা, একটা দৈহিক সমস্যা, আপনারা তো ভাবতেছেন সমাধান হবে, কিন্তু সমাধানটা কেন হচ্ছে না? অর্থাৎ আইবিএস এর সমস্যার সমাধান কেন হচ্ছে না? কিছুদিন ভালো থাকতেছেন, ওই ওষুধ খাওয়ার পরে হয়তো 1 মাস ভালো যাচ্ছে, আবার তো সেই একই সমস্যা। সমাধান তো কিছুতেই করতে পারতেছেন না। আচ্ছা, কেন সমস্যার সমাধান করতে পারতেছেন না? মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন, স্কিপ করবেন না। প্রথমেই কথাটা বলছি না যে ওষুধ খেলে সমাধান হবে না, গ্যারান্টি ওষুধ খেলে আইবিএস এর সমস্যার সমাধান হবে না। করে দেখেন, যদি পারেন সমাধান করে দেখেন। সেই জন্য বলতেছি ধৈর্য সহকারে কথাগুলো শুনুন, কিভাবে সমাধান করতে হবে। আগে জেনে নিন সমস্যাটা কোথা থেকে হয়েছে। আপনারা তো ভাবতেছেন এটা পেটের সমস্যা, কিন্তু এটা যে মানসিক সমস্যা থেকে হয়েছে, বা এই পেটের সমস্যাটা আইবিএস, এটা তো মানসিক রোগ থেকে হয়। তেলে বেগুনে জ্বলে উঠতেছেন, এটা আবার কেমন কথা? আমরা কি তাহলে পাগল ছাগল নাকি? না, আপনারা পাগল না, আপনাদেরকে পাগল বলা হয়নি। মানসিক রোগ হলেই যে সে পাগল এমন কোনো কথা নেই। পাগলের বিভিন্ন ধরন আছে, অনেক ভিডিওতে সেই কথাগুলো আপনাদের বলে দিয়ে এসেছি। অনেক ভিডিওতে, আমাদের ভিডিও যারা দেখেন তারা দেখবেন যে অনেক ভিডিওতে এই পাগল সম্পর্কে বিশ্লেষণ করে দিয়েছি। ভদ্র গোছের পাগল, অর্থাৎ আইবিএস এর একজন রোগী হলো ভদ্র গোছের পাগল। উন্মাদ না, বাইরে থেকে বোঝা যাবে না, কেউ বুঝতে পারবে না। যারা তার খুব কাছাকাছি আছে, পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, বা সে যাদের সাথে খুব বেশি মিশে, তারা বুঝতে পারবে এই লোকটা অন্য 10 জনের চেয়ে একটু আলাদা। অর্থাৎ এরা ভদ্র গোছের পাগল। এই পাগলামি থেকেই আইবিএসটা হয়, অর্থাৎ এই মানসিক সমস্যা থেকেই আইবিএসটা হয়। সেটা কোন ধরনের মানসিক সমস্যা, একটা বাস্তব ঘটনা আপনাদের মধ্যে আমি শেয়ার করতেছি, মন দিয়ে শুনুন। এক ভদ্রলোক, কয়েকদিন হলো তার সাথে আমার একটা সম্পর্ক হয়েছে। সম্পর্ক বলতে পার্কে সকালবেলা হাঁটতে যাই, সেই লোকটা কয়েকদিন ধরে পার্কে আসতেছে, তার সাথে আমার হাই হ্যালো এরকম একটা সম্পর্ক হয়েছে। কথা বলে না, আমি ইচ্ছে করেই তার সাথে কথা বলি। বয়স্ক একজন মানুষ, পার্কে যখন আসে মুখটা গোমরা করে কালো করে থাকে, বিষয়টা আসলে আমার কাছে ভালো লাগে না। কারো সাথে উনি মিশে না, কারো কাছেই উনি যায় না, একা একা থাকে, একা একা এক জায়গায় হালকা কিছু ব্যায়াম ট্যাম করে চলে আসে, কোনো কথা নাই, সারাক্ষণ মুখটা কালো করে গোমরা করে থাকে। সেই লোকটার সাথে আমার এই যে বললাম হাই হ্যালোর একটা সম্পর্ক হয়েছে।
তো গতকালকে সেই লোকটাকে আমি জিজ্ঞেস করলাম, দাদা ভাই আজকে আমার মনটা এত খারাপ কেন? এমনিতেই তো তার মন খারাপ থাকে। আমি তাকে হাসতে দেখিনি, যে কটা দিন ধরে আমার সাথে সম্পর্ক হয়েছে তাকে আমি হাসতে দেখিনি। আর ওই যে বললাম অ্যাডভান্স হয়ে সে কখন আমার সাথে কথা বলবে না, বলে না। আমি তাকে জিজ্ঞেস করি, তাকে একটু রিল্যাক্স করার জন্য, যে ভাই আপনি কেমন আছেন, আমি জিজ্ঞেস করি, সে কিন্তু বলে না। এরকম টাইপের একজন লোক, খিটখিটে চাপা চোপা বসে গেছে। দেখলেই বোঝা যায় উনি একজন আমাশয়ের রোগী, অর্থাৎ উনি পেটের রোগী, পেটের সমস্যা রোগী দেখলেই বোঝা যায়। যে কেউ দেখলে ওনাকে বুঝতে পারবে, খিটখিটে টাইপের। তো সেই লোকের হঠাৎ করে কালকে দেখলাম খুব বেশি মন খারাপ। কালকে এসে সম্ভবত একটা রাউন্ড দিয়েছে, তারপর কোনো ব্যায়াম ট্যাম করতেছে না, ওই যে সিমেন্টের যে বেঞ্চগুলো আছে সেখানে বসে আছে চুপচাপ। আমি ভাবলাম কি ব্যাপার, কোনো শরীর খারাপ নাকি? তো আমি তার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কি খবর দাদা ভাই, আজকে একটু ক্লান্ত মনে হচ্ছে, আজকে দেখলাম অন্য কোনো ব্যায়াম ট্যাম করতেছেন না। পরে বলতেছে, না দাদা আজকে আমার শরীরটা ভালো না। আমি বললাম কেন, কি হয়েছে? পরে বলতেছে সকাল থেকেই পাতলা পায়খানা শুরু হয়েছে। আমি বললাম তাহলে পার্কে আসতেন কেন, বাসায় আপনি রেস্ট নিতেন, পার্কে আসতেন কেন? পরে বলতেছে মনটাও ভালো না, সেই জন্য ভাবলাম পার্কে এসে একটু ঘুরে যাই, সেই জন্য পার্কে আসছি। আমি বললাম এমন কি খাবার খাইছেন যার কারণে এরকম অবস্থাটা হইল? পরে বলতেছে না দাদা এরকম কোনো খাবার খাইনি, কালকে আমি যে খাবার খাই আমি সেই খাবারই খাইছি, কিন্তু কালকে রাত্রে একটা ঘটনা ঘটছে। আমি বললাম কি ঘটনা ঘটছে? পরে বলতেছে কালকে রাত্রে আমি টেলিভিশন দেখতেছিলাম, হঠাৎ করে একটি চ্যানেলে একটি সংবাদ আমি দেখলাম। সেই সংবাদটা ছিল এরকম, আমি যে দোকানে সকালবেলা রুটি খাই মাঝে মধ্যে, সেই দোকানে ভোক্তা অধিদপ্তর রেড দিয়েছে। সেই ভিডিওটাই আমি দেখছি। আমি বললাম ভালো কথা, যে দোকানে রুটি খান সেই দোকানে ভোক্তা অধিদপ্তর রেড দিয়েছে, ভালো কথা, এটা তো ভালো কাজ। দোকানটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বা দোকানে কোনো ওইরকম বাজে খাবার, নোংরা খাবার আছে কিনা সেগুলো তারা অডিট করতেছে, এটা তো ভালো কথা। এখান থেকে আপনার সমস্যাটা কি? পরে বলতেছে দাদা ওখানে যে ময়দার খামিরটা করা হয়েছিল, অর্থাৎ ভেতরের যে দৃশ্যটা ভোক্তা অধিদপ্তর ধরলো, ওই যে রুটির খামিরটা করে এক লোক ঘামতেছে, শরীর বেয়ে ঘাম ছড়তেছে, আর সেই রুটির খামিরটা যেখানে রাখছে সেখানে খামিরের উপর দিয়ে তেলাপোকা হাঁটতেছে, মাছি হাঁটতেছে, এবং একেবারে নোংরা পরিবেশ। আমি ওই দৃশ্যটা দেখছি দাদা, দেখার পরেই কালকে রাত্রে থেকে আমার কাছে মনে হইতেছে যে আমি এতদিন কি খাইলাম, কি খাইতেছি। বাস তারপরে থেকেই সমস্যাটা শুরু হয়ে গেছে। রাত্রে পেট ভুটভাট করতেছিল, মোচড় দিতেছিল, সকাল থেকে এই সমস্যাটা। আমি একটু মৃদু হাসতেছি, আমি হেসে বলতেছি এতদিন তো ভাই সমস্যাটা হয়নি, তাই না? কারণ এতদিন তো আপনি জানতেন না, এতদিন তো আপনি দেখেননি, সেই জন্য সমস্যাটা হয়নি। এখন কেন সমস্যাটা হয়েছে? এখন হয়েছে কারণ আপনি দেখে ফেলেছেন, ওই জিনিসটা আপনার মনের মধ্যে কাজ করতেছে, সন্দেহটা কাজ করতেছে। ওই যে আপনি দৃশ্যটা দেখে ফেলেছেন, এখন ওটা আপনার মধ্যে বিষক্রিয়ার সৃষ্টি হচ্ছে, সেই জন্য পেটের এই সমস্যাটা হচ্ছে। তা আমি ওনাকে আর বেশি কিছু বললাম না, কারণ আমি ওই যে বললাম যে অ্যাডভান্স হয়ে কাউকে জ্ঞান বেশি দেই না, বাহিরে আমি জ্ঞান দেই খুব কম, কারণ আমি আবার অত জ্ঞানী না তো, সেই জন্য জ্ঞান খুব কম দেই। তো সেই লোককে আমি শুধু একটা কথাই বললাম যে ভাই আর একটু রিল্যাক্স থাকতে পারেন না? আর একটু রিল্যাক্স থাকা যায় না ভাই? সন্দেহটা মন থেকে দূর করা যায় না? মনে মনে ভাবতে পারতেন না ওই ভিডিওটা দেখার পরে, মনে মনে ভাবতে পারতেন না, বা ওই সংবাদটা দেখছেন মনে মনে ভাবতে পারতেন না যেটা হওয়ার হয়ে গেছে? মানুষ তো এসে কত নোংরা খাবার খায়, বা হাজার হাজার মানুষ তো সেই দোকান থেকেই নাস্তা খেয়েছে। সমস্যাটা কি? তাদেরও তো কিছু হয়নি, বা আমারও তো এতদিন কিছু হয়নি, খাবার খেয়ে ফেলেছি, যেটা হওয়ার হয়ে গেছে। এরকমভাবে মনটাকে রিল্যাক্স করতে পারলেন না? তখন উনি বলতেছে দাদা কিছুতেই যে ওই সন্দেহটা আমার মন থেকে যাইতেছিল না, কিছুতেই আমি ওটা ভুলতে পারতেছি না, এখন আমি করবোটা কি? এখন তো আমি যা খাইতে যাব, আমার তো এখন মাথায় ওটাই ঢুকে গেছে, যা খাইতে যাব সব কিছুতেই তো আবার ওই ঘৃণা চলে আসতেছে, করবোটা কি? আমি ওনাকে বললাম মন থেকে সন্দেহটা দূর করে দিন। তো উনি বলতেছে সেটাও তো পারতেছি না। আমার তো সব সময় শুধু এই ঘটনাটা না,
যা কিছু দেখি, যা খাবার খাই, খাবার খাওয়ার আগেই তো আমার মনের মধ্যে এই রকম সন্দেহ হয়। তা আমি একটু কিটকিট করে হাসতেছি, কোনো কথা বলতেছি না, কারণ আমি জানি তো সমস্যাটা কোথায়। তা না হলে ওনার চেহারা এরকম অবস্থা কেন? উনি হাসে না, ওনার চাল চলন আচার আচরণ সবই তো আমি কয়েকটা দিন ধরে লক্ষ্য করতেছি। আমি তো আগেই জানি যে ওনার সমস্যাটা কী। আমি আর কথা বাড়াইলাম না, কারণ এই সব লোকদের জ্ঞান বেশি দিলে, ফ্রি জ্ঞান বেশি দিলে পরে হিতে বিপরীত হয়ে যায়। এরা একটু তেরা টাইপের, হয়তো একটু ঘাড় তেরা টাইপের, সেই জন্য এই লোকদের ফ্রি বেশি জ্ঞান দিতে নেই, জ্ঞান দিলে ঝামেলা আছে। তো আমি সেই ঘটনাটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। এখন কি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন সমস্যাটা কোথা থেকে হয়েছে, আইবিএসটা কোথা থেকে হয়, বিষয়টা কি ক্লিয়ার হয়ে গেছেন? মনের সন্দেহ থেকে আইবিএসটা হয়। আরও কিছু লক্ষণ আছে, যে লক্ষণগুলোর কথা ওই ভদ্রলোককে দিয়ে আপনাদের বোঝালাম। খিটখিটে মেজাজ, কারোর সাথে কথা বলে না, মুখ গোমরা করে থাকে, মিশুক না, অর্থাৎ মন পরিষ্কার না, আইবিএস রোগীদের লক্ষণ। এরকম লক্ষণ যাদের আছে বা এরকম সমস্যায় যারা আছে তাদের আইবিএস হবেই। এখন হয়তো অনেকেই বলতে পারেন, ভদ্রলোক ওই দৃশ্য দেখার পরে তার সন্দেহটা হয়েছে মনের মধ্যে। এখন মনের মধ্যে সন্দেহ হলে পরে পায়খানাটা পাতলা হয়ে গেল কেন, তার ডায়রিয়া হয়ে গেল কেন, পেটটা মুসুর দিয়ে উঠলো কেন? অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে না? জাগতে পারে। যেই মনের সাথে, মনের সন্দেহের সাথে পেটের সম্পর্কটা কি? অনেকেই বলতে পারেন, অনেকেই প্রশ্নটা করে ফেলতে পারেন। প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, কিভাবে সম্পর্কটা তৈরি হয়। একজন মানুষ যখন অতিরিক্ত সন্দেহবাতিক হয়ে থাকে, অর্থাৎ একজন ওসিডি পেশেন্ট, যার মন পরিষ্কার না, সব কিছুতেই সন্দেহ করে, খিটখিটে মেজাজ, রাগ বেশি, এই সিমটম বা এই লক্ষণগুলো থাকলে কি হয়? শরীর থেকে টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয়, টক্সিন হরমোন, যেটাকে বিষ বলা হয়ে থাকে। সেই টক্সিন হরমোন যখন নিঃসরিত হতে থাকে, তখন তার প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো ঘুমের সমস্যা, অর্থাৎ অনিদ্রা সমস্যা। অনিদ্রা সমস্যা হওয়ার কারণে কি হয়? গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বেড়ে যায়, অর্থাৎ শুরুতে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বেড়ে যায়, তারপরে সেটা রিয়াক্ট হয়ে পেটে হজমের সমস্যা করে, অর্থাৎ হজম শক্তি দুর্বল করে ফেলে, খাবার ঠিক মতো হজম হয় না, লিভার ফাংশন ঠিক মতো কাজ করতে পারে না। ওই যে টক্সিন হরমোনটা, ওই হরমোনটা লিভার ফাংশনকে ঠিক মতো কাজ করতে দেয় না, কারণ ওটা তো বিষ, ওটা তো বিষক্রিয়ার সৃষ্টি হয়ে গেছে। সেই জন্য আমাদের এই যে পেট আছে, এই পেট নামক মেশিনে ঠিক মতো খাবার রিফাইন হইতে পারে না, যার কারণে পেট ফাঁপা, পেট ফোলা, বদ হজম, পায়খানা ক্লিয়ার না হওয়া, ডায়রিয়া হওয়া, এই সমস্যাগুলো হয়ে থাকে। ক্লিয়ার? বিষয়টা বুঝতে পারছেন? সমস্যাটা কোথা থেকে হয়েছে বিষয়টা বুঝতে পারছেন? সন্দেহবাতিক রোগ থেকে, ওসিডি প্রবলেম থেকে পেটের সমস্যাটা হয়েছে বা পেটের সমস্যাটা হয়। এখন ওষুধ খেলে হবেটা কি? ওই যে ভদ্রলোক, ওনার তো ওই সমস্যাটা সেরে যাবে, অর্থাৎ এই যে পাতলা পায়খানা হয়েছে, মেট্রোনিডাজল গ্রুপের একটা মেটিড বা ফ্লাজিল খাইলে পর ওনার সমস্যার সমাধানটা হয়ে যাবে, পাতলা পায়খানা বন্ধ হয়ে যাবে। কিন্তু ওই যে মনের মধ্যে যে সন্দেহটা ঢুকে গেছে, ওই যে ময়দা খামির করার সন্দেহটা, ওটার মধ্যে পোকা টোকা বসেছিল, ওই যে দৃশ্যটা উনি দেখছে, ওই দৃশ্যটা যে ওনার মনের মধ্যে গেঁথে গেছে, এটা দূর করবেন কি করে? উনি এটা দূর করবে কি করে? ওই যে উনি যে কথাটা বলছে যে আমার সব কিছুতেই সন্দেহ হয়, এখন ওটা দূর হবে কি করে? ওষুধ খেলে? আপনাকে যদি একটা ওষুধ, একটা ট্যাবলেট খাওয়াই দেওয়া হয় যে আপনি যেটা দেখছেন ওটা ভুলে যাবেন, মন থেকে সন্দেহ দূর করে ফেলবেন, আপনি একই কাজ বারবার করবেন না, খাবার খাইতে গিয়ে সন্দেহ করবেন না, এটা কি সম্ভব? ট্যাবলেটের কি সেই ক্ষমতা আছে? না, ট্যাবলেটের সেই ক্ষমতা নেই। সমস্যাটা হচ্ছে কোথায়? মনের মধ্যে। সন্দেহটা হচ্ছে কোথায়? মনের মধ্যে। তাহলে মনের সন্দেহ দূর করার জন্য করতে হবেটা কি? মনের সন্দেহটা দূর করার জন্য করতে হবে কাউন্সেলিং, যেটাকে সাইকোথেরাপি বলে। সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে মনের সন্দেহ দূর করে দিতে হবে। আমাদের প্রত্যেকটা ভিডিওতে এই মেসেজটা দেওয়া হয়, আইবিএস এর জন্য কাউন্সেলিং করতেই হবে। কাউন্সেলিং ছাড়া আইবিএস ভালো হবে না, স্থায়ী সমস্যার সমাধান হবে না কাউন্সেলিং ছাড়া, কারণ আইবিএস হলো একটা মনের রোগ, মনোদৈহিক রোগ। কাউন্সেলিং ছাড়া এই সমস্যার সমাধান হবে না। এখন হয়তো অনেকেই ভাবেন কাউন্সেলিংটা আবার কি? কাউন্সেলিংটা হলো কথা। এই যে যেমন এখন আপনাদের সাথে আমি কথা বলতেছি, ধরুন এটা কাউন্সেলিং, অর্থাৎ ভেতরে যে ভুল ধারণাগুলো আছে সেগুলোকে বের করে দেওয়ার নামই হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপি। কথার মাধ্যমে ভেতরটাকে পরিষ্কার করে দেওয়া, ব্রেনটাকে পরিষ্কার করে দেওয়া, তার স্বাভাবিক জীবনযাপন ফিরিয়ে দেওয়া, এটাকেই কাউন্সেলিং বলে। শুধুমাত্র কথা, কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু না, শুধুমাত্র কথার মাধ্যমে একজন আইবিএস এর পেশেন্টকে সম্পূর্ণরূপে
আইবিএস থেকে মুক্ত করে দেওয়া যাবে উইদাউট মেডিসিন। 1 টাকার ওষুধও লাগবে না।